প্রথমেই জানিয়ে দিব, ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা খেয়েছে। সর্বশেষ জানিয়ে দিব কিভাবে মা ও মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছিলেন। কেঁদে কেঁদে রিমান্ডে সব স্বীকার করলেন খাদেম মোবারক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গুলি করে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটা যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন, আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন। ২৪শে জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকা মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়েছেন তিনি। ২০১৪ সালের ১২ই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তাকরণ ও অপহরণ, মাদকের ব্যবসাসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসাবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে। সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাতেই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জোরদার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব, বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট, আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকার ১১ তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। ২৮ জুলাই ২০২৪ সালে আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায়। জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালই জানিয়েছিলেন। বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকেই তিনি ওএসডি করেছেন। অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত। প্রথমত, যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সব কয়টি থেকে তিনি নিয়মিত অর্থহারের ব্যবস্থা করতেন। মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকত এমনটি নয়। সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চক্রের লোকেরা পাঠাত তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজানো এবং এসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, সালাউদ্দিন আত্মগোপনে গেছেন। কামালই হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন। গায়েবী মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন।
সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। কামালের 10 বছরের মন্ত্রিত্বের সময় প্রায় 32,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের। বিরোধী দলের আন্দোলন দমনের জন্যই সব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী বিরোধী দল মতের উপর চড়াও হতো। এভাবে একটি প্যারালেল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল। পুলিশের বদলির কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন। কথিত 4 সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন। সেই রিপোর্টটি নিজেই করাতেন। সেই রিপোর্টের ভিত্তিতেই তিনি নিয়োগ করে হাতে দিতেন কারি কারি টাকা। এই বেআইনি নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জোয়াদার ও মোল্লা নজরুল ইসলাম ও তার ছেলে জ্যোতি। যে কোনো জেলার এসপি হলে 1 কোটি টাকার নিচে কারো বদলি হতো না। আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে 3 কোটি টাকা সিন্ডিকেটকে দেয়া লাগত। গত 10 বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল। কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন। সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে 2016 সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল। এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগ ও বদলি তার ছেলে জ্যোতিকে দিয়ে করাতেন। প্রত্যেক রাতে ধানমন্ডির বাসায় মিটিং করতেন। ধানমন্ডি 5 নম্বর রোডের 20 নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রের আখড়া। সচিবালয়ে কম থাকতেন। সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ির লাইন লেগে থাকত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বাড়িতে যেতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই ওই বাড়িতে আইজিপি, র্যাবের প্রধান, বিজিবির প্রধান, এসপি চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি। এটি ছিল তার কোর কমিটির মিটিং। কাকে ধরতে হবে, কাকে গুম করতে হবে ওই বাড়ি থেকেই তার নির্দেশ আসত। এছাড়াও যারা বদলি ও তদবির করত তারা ওই বাড়িতেই যেতেন। বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেকদিন রাতে বৈঠক হতো। ছাত্রদের কিভাবে দমন করতে হবে, খুন করতে হবে, গুলি চালাতে হবে তার মাস্টার প্ল্যান হয়েছে সেই বাড়িতেই। গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন এবং একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউ নেই। গায়েবী মামলা ও হেলমেট বাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে। গায়েবী মামলার মূল পরামর্শদাতা ছিলেন কামাল। ওই সময় মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছিল। বিদেশে থাকে এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছিল। এই নিয়ে ওই সময় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কামালকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। জানা গেছে 2018 সালের 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ধানমন্ডি ছাত্রলীগের হেলমেট বাহিনী সাধারণ ছাত্রদের উপর হামলা চালায়। ওই হামলায় প্রায় 100 জন ছাত্র আহত হন। ওই হেলমেট বাহিনী মূলত ছিল কামালের বাহিনী। ছাত্রলীগ ক্যাডারদের হেলমেট পরিয়ে কামাল রাস্তায় নামিয়েছিলেন। হেলমেট বাহিনীর হামলায় শুধু সাধারণ ছাত্র নয়, সাংবাদিকরাও আহত হয়েছিলেন। এই ঘটনার এখনও বিচার হয়নি। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি অনুসন্ধানটি। সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতি প্রমাণ মিলেছে। নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে 100 কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। এছাড়া তার এপিএস মনিরের বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক জানতে পেরেছে 2022 সালের 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে প্রদান করা হয়। সূত্র জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কোনো সার্কুলারি হলেই মন্ত্রীর দফতর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক তাদের নিয়োগ দেয়া হতো। 2023 সালের 2 সেপ্টেম্বর 535 জনকে নিয়োগ দেয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে। এর মধ্যে ছিলেন 336 জন পুরুষ ফায়ার ফাইটার, 15 জন নারী ফায়ার ফাইটার ও 84 জন গাড়ি চালক। নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রীর দফতর থেকে 250 জনের একটি তালিকা পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। এই দুর্নীতিতে কামাল ছাড়াও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোতাজের খান, মেয়ে সাফিয়া তসলিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন জড়িত। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, ক্ষমতাচ্যুত ও পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলর শামীমের মাধ্যমে কারওয়ান বাজারে কামালের চাঁদাবাজি। কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদাবাজি হয়ে থাকে। পলাতক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীমের মাধ্যমে এই টাকা তুলতেন কামাল। ওই টাকার আবার তিনি 2 ভাগে ভাগ করে দিতেন। 5ই আগস্টের পর শামীম পলাতক রয়েছেন। শামীমের মাধ্যমে 200 জনের একটি বড় গ্যাং তৈরি করেছিলেন কামাল। ওই গ্যাংয়ের সদস্যরা চাঁদা তুলতেন। কারওয়ান বাজারের ইত্তেফাক গলির কাঁচা তরকারি বিক্রেতা আরমান জানান, পুরো কারওয়ান বাজার এলাকা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নিয়ন্ত্রণে। তার হয়ে এই এলাকায় চাঁদা তুলতেন কাউন্সিলর শামীম। শামীম আওয়ামী লীগ পতনের পর পলাতক হয়েছেন। তিনি আরও জানান, শামীমের লোকজন এই এলাকায় চাঁদা তুলত। এই টাকা হাত বদল হয়ে কামালের হাতে যেত। আমি চাঁদা না দেওয়ার কারণে 1 মাস ব্যবসা করতে পারিনি। পরে 20,000 টাকা পরিশোধ করে আবার ব্যবসা শুরু করি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পাইকারি বিক্রেতা জানান, চাঁদা না দেওয়ার কারণে তাকে কামালের লোকজন লাঠি দিয়ে পিটিয়েছে।